দক্ষিণ এশিয়ার আকাশে এখন এক অদৃশ্য উত্তেজনা ঘনীভূত হচ্ছে। বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক যখন চরম সংকটময় মুহূর্তে অতিক্রম করতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে ভারত এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছে যা গোটা অঞ্চলকে স্তব্ধ করে দিতে পারে। খবর পাওয়া যাচ্ছে আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর মাত্র ২ দিনব্যাপী ভারত তাদের সবচেয়ে শক্তিশালী সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করতে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমার মাত্র ৬০ কিলোমিটার দূরে। এই ঘোষণা কি কেবলই একটি নিয়মিত সামরিক মহড়া, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বার্তা? সেই প্রশ্ন এখন সবার মনে। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানাপোড়েন চলছে তা আর কোনো অজানা নয়। দুই দেশের সম্পর্ক এতটাই অবনতি হয়েছে যে কূটনৈতিক মহলে এখন শুধুই উদ্বেগ আর আশঙ্কার কথা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে ভারত বঙ্গোপসাগরে রেড অ্যালার্ট জারি করে মিসাইল পরীক্ষার ঘোষণা দিয়েছে। প্রশ্ন উঠছে, এই তড়িঘড়ি সিদ্ধান্তের পেছনের আসল কারণ কি এবং কেনই বা বাংলাদেশের এত কাছে এসে পরীক্ষা করতে হবে? ভারতের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো নিশ্চিত করছে যে প্রায় ৩,২৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নোটাম জারি করা হয়েছে। নোটাম অর্থ নোটিস টু ইয়ার বা নোটিস টু এভিয়েশন হলো আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য এক বিশেষ ধরনের সতর্কতা বিজ্ঞপ্তি। যখন কোনো নির্দিষ্ট আকাশসীমা বা সমুদ্র এলাকায় বিপজ্জনক কার্যকলাপ পরিচালনা করা হয়, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক মহড়া চালানো হয়, তখনই এ ধরনের সতর্কতা জারি করা হয়। এই এলাকা দিয়ে সকল ধরনের বিমান চলাচল সম্পূর্ণ এড়িয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় এবং জাহাজ চলাচলও বন্ধ করতে বলা হয়। পূর্বেও ভারত এই ধরনের নোটাম জারি করে মিসাইল পরীক্ষা করেছে, সেটা সত্য, কিন্তু এবারের ঘটনা সম্পূর্ণ ভিন্ন এবং অভূতপূর্ব। সাধারণত ভারত এই ধরনের কোনো পরীক্ষার আগে ১ থেকে ১.৫ মাস আগে ঘোষণা দিয়ে থাকে। সেই সময়ের মধ্যে প্রতিবেশী দেশগুলো তাদের প্রস্তুতি নেয়। চীনের গোয়েন্দা জাহাজগুলো শ্রীলঙ্কা এবং মালদ্বীপের বন্দরে এসে অবস্থান নেয় পরীক্ষা পর্যবেক্ষণ করার জন্য। কিন্তু এবার হঠাৎ করে তড়িঘড়ি করে এই ঘোষণা দেওয়া হয়েছে, যা একটি ব্যতিক্রম এবং বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে। আরও একটি বিষয় এই পরীক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এবার এই মিসাইল ভারতের আব্দুল কালাম আইল্যান্ডের যে সামরিক ঘাঁটি রয়েছে সেখান থেকে উৎক্ষেপণ করা হবে না, বরং এটা সাবমেরিন থেকে ফায়ার করা হবে। দক্ষিণ এশিয়ার কোনো দেশ এর আগে কখনো সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেনি। ভারত এই ইতিহাস তৈরি করতে যাচ্ছে এবং সেটাও বাংলাদেশের জলসীমার এত কাছ থেকে। যে মিসাইলটি পরীক্ষা করা হচ্ছে তার নাম K4 বা কালাম 4। ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল কালামের নামে এই মিসাইলের নামকরণ করা হয়েছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ DRDO এই মিসাইলকে পরমাণু হামলা চালানোর সক্ষমতা দিয়ে তৈরি করেছে। এটি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম এবং আক্রমণ ক্ষমতা অত্যন্ত ভয়াবহ। K4 মিসাইলের পূর্ববর্তী সংস্করণ ছিল K15, যার রেঞ্জ ছিল ৭৫০ কিলোমিটার, কিন্তু K4 মিসাইলের রেঞ্জ ৩৫০০ থেকে ৪০০০ কিলোমিটার। এই মিসাইলের দৈর্ঘ্য প্রায় ১২ মিটার এবং ব্যাস প্রায় ১.৫ মিটার। এক একটি মিসাইলের ওজন ১৭ থেকে ২০ টন। এই মিসাইল ১.৫ টন থেকে সর্বোচ্চ ২.৫ টন ওজনের পরমাণু বোমা বহন করতে সক্ষম। যদিও এই মিসাইলে মাল্টিপল রকেট একসাথে আক্রমণ করার জন্য যে MIRV প্রযুক্তি দরকার সেটা এখনও নেই, কিন্তু এর গতি এতটাই ভয়ঙ্কর যে সেটা শুনলে রীতিমতো শিউরে উঠতে হয়। এই মিসাইলের রিএন্ট্রি ফেজ, অর্থাৎ যখন এটা মহাশূন্য থেকে তার নির্দিষ্ট টার্গেটের দিকে ধাবিত হয়, তখন এর গতি হয় শব্দের গতির ১০ গুণ। ঘন্টায় প্রায় ১২,৩০০ কিলোমিটার বেগে এই মিসাইল তার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বর্তমান পৃথিবীতে এমন কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই মিসাইলকে টার্গেট ফেজে প্রতিহত করতে পারে। এখন প্রশ্ন হলো, এই মিসাইল প্রযুক্তি ভারত কোথা থেকে পেল এবং কিভাবে এত দ্রুত তারা এই পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করল? সূত্রগুলো বলছে এই মিসাইল প্রযুক্তির উন্নতি এবং নিখুঁত আক্রমণের নেভিগেশন সিস্টেম সহ যাবতীয় টেকনিক্যাল লজিস্টিক্স সাপোর্ট নিশ্চিত করেছে রাশিয়া। মাত্র কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ভারতের যে ঐতিহাসিক বৈঠক হয়েছিল, সেখানে দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় এই সহযোগিতা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। আর সেই চুক্তির পরপরই তড়িঘড়ি করে K4 মিসাইলের এবং লং রেঞ্জ সংস্করণ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করছে ভারত। এদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে কূটনৈতিক সংকট চলছে সেটা প্রতিদিনই আরও গভীর হচ্ছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এক বিবৃতিতে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন। তিনি তার বক্তব্যে দাবি করেছেন, কয়েকটি বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠী দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে হবে। এই বিবৃতি প্রমাণ করছে যে অভ্যন্তরীণ পরিস্থিতি কতটা উত্তপ্ত এবং কতটা সংকটময় মুহূর্ত পার করছে বাংলাদেশ। অপরদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যিনি শুধু ত্রিপুরার
মুখ্যমন্ত্রী নন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম সদস্য এবং বড় আইন প্রণেতা। তিনি ঘোষণা করেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তার রাজ্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি সরাসরি তাদের রাজ্য এবং আশপাশের অন্যান্য রাজ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি। ত্রিপুরা যেহেতু 3 দিক থেকে বাংলাদেশের সীমান্ত দিয়ে ঘেরা, সেহেতু এই বক্তব্যের গুরুত্ব অপরিসীম। এই সংকটময় পরিস্থিতিতে ভারত ইতোমধ্যে বাংলাদেশের ভেতরে তাদের ভিসা কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে। দিল্লি, কলকাতা, ত্রিপুরা এবং অন্যান্য জায়গায় বাংলাদেশের যে দূতাবাস এবং হাই কমিশন রয়েছে, সেগুলোর নিরাপত্তা সর্বোচ্চ স্তরে নিয়ে গেছে ভারত সরকার। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। একইভাবে বাংলাদেশ সরকারও ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং অন্যান্য ভারতীয় স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে, সেখানেও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হচ্ছে। এই সতর্কতার পেছনের কারণ হলো দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্কের এই অবনতির সুযোগ নিয়ে যাতে তৃতীয় কোনো পক্ষ এখানে সুযোগ না নিতে পারে। ভারতের ভেতর অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো স্থাপনায় হামলা হলে অথবা বাংলাদেশের ভেতরে ভারতীয় কোনো স্থাপনায় হামলা হলে সেটার দায় সরাসরি দুই দেশের উপরই বর্তাবে। এটা চূড়ান্তভাবে পরিস্থিতি আরও খারাপ করতে পারে এবং যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এদিকে পাকিস্তান অত্যন্ত সতর্কতার সাথে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে কয়েক মাস আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, যেখানে টেকনিক্যালিভাবে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো মুহূর্তে ভারত পাল্টা হামলা চালাতে পারে। তারা মনে করছে এই মিসাইল পরীক্ষা সেই হামলার প্রাথমিক প্ল্যাটফর্ম তৈরির একটি প্রচেষ্টা। আর এই সমীকরণের সবচেয়ে জটিল ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র। খবর পাওয়া যাচ্ছে, যুক্তরাষ্ট্র একদিকে পাকিস্তানকে বলছে যে কোনো পরিস্থিতিতে তারা পাকিস্তানের পাশে থাকবে, আবার অপরদিকে ভারতকে বলছে যদি ন্যায্য কারণ থাকে তাহলে তারা হামলা করতে পারে এবং যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে নীরব থাকবে। এই দ্বৈতনীতি প্রমাণ করছে যে আসলে কে কি চায়। যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলা এবং গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা। এই পরিকল্পনা বাংলাদেশের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, মিয়ানমারের ক্ষেত্রেও তেমন প্রযোজ্য, ভারতের ক্ষেত্রেও তেমন প্রযোজ্য এবং পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন যে সংঘাত চলছে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোথাও না কোথাও সংঘর্ষ চলছে, নয়তো বড় যুদ্ধের সব উপাদান তৈরি হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে সংঘাত শুরু হতে পারে। এই অস্থিতিশীলতার পেছনে কোনো না কোনো মাস্টারমাইন্ড বা বড় খেলোয়াড়ের ইশারা রয়েছে এবং তাদের পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগিয়ে যাচ্ছে। দক্ষিণ এশিয়া এখন সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে মানুষের উপর যে প্রভাব পড়বে সেটা ভয়াবহ। যুদ্ধ বা সংঘাত কখনোই ভালো কিছু বয়ে আনে না। এটা দুই দেশের সাধারণ জনগণের উপর ব্যাপক ভীতি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করবে। অর্থনৈতিক ক্ষতি হবে অপরিমেয়, জীবনযাত্রা ব্যাহত হবে মারাত্মকভাবে। তাই এই মুহূর্তে সবার সতর্ক থাকা অত্যন্ত জরুরি। যে দেশের নাগরিকই হোক না কেন, একজন রাজনীতিবিদ যে দলের বা পক্ষেরই হোক না কেন, দেশকে অস্থিতিশীল করা বা অযাচিতভাবে অপ্রয়োজনীয় যুদ্ধ সংগঠিত করা কার স্বার্থে করা হচ্ছে সেটাকে বিবেক বিবেচনায় নিয়ে ভাবতে হবে। তারপরেই নাগরিক হিসেবে নিজের অভিপ্রায় এবং মন্তব্য প্রকাশ করা উচিত বা কোনো কিছুতে অংশগ্রহণ করা উচিত। আগামী 2 দিন বঙ্গোপসাগরে কী ঘটতে চলেছে সেদিকে সারা বিশ্বের নজর থাকবে। এই মিসাইল পরীক্ষা শুধু একটি সামরিক মহড়া থাকবে নাকি এটা বড় কোনো কিছুর সূচনা হবে সেটা সময় বলে দেবে। কিন্তু এটা নিশ্চিত যে দক্ষিণ এশিয়া এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে।